আচ্ছা ঠিক আছে, তোমরা লেখো চ্যাপ্টারের নামটা লেখো, চ্যাপ্টার 8 এস্টিমেশন এন্ড হাইপোথিসিস। আচ্ছা আমরা মোটামুটি সবগুলো সেকশনে চ্যাপ্টার 7 পর্যন্ত শেষ করছি, হয়তো দুই একটা সেকশনে অল্প নরমাল ডিস্ট্রিবিউশনটা বাকি থাকলে থাকতে পারে। তো আমি আজকে শুরু করব চ্যাপ্টার 8 এস্টিমেশন এন্ড হাইপোথিসিস। এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, এখানে খুব বেশি কিছু থাকবে না, কিছু থিওরি থাকবে আর দুই একটা ম্যাথ থাকবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে আমরা কি কি পড়বো সেটা একটু লিখে রাখো সবাই। আচ্ছা এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো সেটা লিখে রাখো। নাম্বার 1 হাইপোথিসিস। সবাই একটু নোট করে লিখে রাখো, নাম্বার 1 হাইপোথিসিস, নাম্বার 2 হচ্ছে নাল হাইপোথিসিস, নাম্বার 3 অল্টারনেটিভ হাইপোথিসিস। এই তিনটা লিখো। নাম্বার 1 হাইপোথিসিস, নাম্বার 2 নাল হাইপোথিসিস, নাম্বার 3 অল্টারনেটিভ হাইপোথিসিস। আচ্ছা তোমরা লিখছো? জি স্যার, সবাই কি লিখছি। লিখছো? আচ্ছা এরপরে লেখো টাইপ 1 এরর, টাইপ 2 এরর। সবাই লিখো টাইপ 1 এরর, টাইপ 2 এরর। সিরিয়াল করে লিখে রাখো, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, তারপর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্ট পি ভ্যালু। এখানে যা আছে সব লিখে বলো, মানে আগের তিনটা এই সাইডটা, টোটাল 7টা ডেফিনেশন লিখো। টাইপ 1 এরর, টাইপ 2 এরর, লেভেল অফ সিগনিফিকেন্ট পি ভ্যালু। স্যার এগুলো ডেফিনেশন। হ্যাঁ ডেফিনেশন। আচ্ছা তাহলে আমরা কি কি লিখতে বলছি? হাইপোথিসিস, টেস্ট, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, লেভেল অফ সিগনিফিকেন্ট পি ভ্যালু। এগুলো আর লাগবে না, এগুলো বাদ দাও। আচ্ছা এরপরে লিখো কমনলি ইউজড টেস্ট স্ট্যাটিস্টিক্স। লেখো কমনলি ইউজড টেস্ট স্ট্যাটিস্টিক। স্যার আসসালামু কমনলি, আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? স্যার আমি একটু হসপিটালে আছি তো স্যার, আমি তো লিখতে পারবো না স্যার। আচ্ছা সমস্যা নাই, ওদের ওদের থেকে পরে লিখে নিই। দেখো কমনলি ইউজ টেস্ট স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে আমাদের হেডিং। এই জায়গায় তোমরা লিখবা 1 নাম্বার দিয়ে এটা লিখো, দা নর্মাল টেস্ট ব্র্যাকেটের ভিতর জেড টেস্ট। দা নর্মাল টেস্ট ব্র্যাকেটের ভিতর লিখবা জেড টেস্ট। লিখছো সবাই? দা নর্মাল টেস্ট ব্র্যাকেটের ভিতর জেড টেস্ট লেখো। জি স্যার, লিখছি। 2 নাম্বার, 2 নাম্বার লিখো টি টেস্ট, স্মল টি টেস্ট। এই কথাগুলো পরে লিখিও। 3 নাম্বারে লিখো কাই স্কোয়ার টেস্ট, কাই স্কোয়ার টেস্ট। 3 নাম্বারে লিখো কাই স্কোয়ার টেস্ট। এটা মানে হচ্ছে কাই স্কোয়ার। শোনো, এক্স কে একটু ঘুরাই দিলে এটার নাম হবে কাই স্কোয়ার। সবাই দেখো, আমরা আজকে এটা দিয়ে ম্যাথ করাবো। এক্স কে একটু ঘুরাই লিখবে, এটার নাম কাই স্কোয়ার। 4 নাম্বারে লিখো কেপি টেস্ট, এফ টেস্ট রিলেটেড আমরা কিছু ম্যাথ করাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। এই চ্যাপ্টারটা আমাদের মেইনলি দরকার হচ্ছে রিসার্চের জন্য। তুমি যখন রিসার্চে যাবা, পিএইচডি করবা, থিসিস করবা, তোমাকে অবশ্যই কি কি করতে হয়? থিসিস করতে হয়। ঠিক আছে, একটা থিসিস সাবমিট করতে হয়, কিছু একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিকস এর উপর তোমাকে রিসার্চ করতে হয়। তো রিসার্চ করার আগে তোমাকে কিছু বিষয় কল্পনা করতে হয়। তোমার রিসার্চে কি আসতে পারে, ফাইনালি তুমি কি অ্যানালাইসিস করবা, তোমার ফাইন্ডিংস এর আলোকে তুমি কি কমেন্টস করবা। দিস ইজ কল দ্য হাইপোথিসিস। এই টোটাল প্রসিডিউরটা হচ্ছে এই চ্যাপ্টার বোঝাবে। আচ্ছা, হাইপোথিসিস মানে কল্পনা করা।
তুমি যে বিষয় নিয়ে রিসার্চ করবা, যে বিষয় নিয়ে স্টাডি করবা, ওই বিষয়ের একটা, ওই বিষয় সম্পর্কে একটা কল্পনা করা। এটাকে স্ট্যাটিস্টিক্যালি বলতেছে স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পপুলেশন ইজ কল হাইপোথিসিস। এনি স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পপুলেশন, পপুলেশন মানে হচ্ছে তুমি যে বিষয় নিয়ে রিসার্চ করবা তার উপর একটা আহ, একটা স্টেটমেন্ট দেয়াটাকে বলা হবে হাইপোথিসিস। যেমন ধরো তোমাদের, আমি আমি তোমাদের দুইটা সেকশনের জিপি এর সাথে তুলনা করব সাপোজ, অথবা তোমাদের সবগুলো সেকশনের জিপি এর সাথে আমি তুলনা করব। আমি বলবো যে এখানে তোমাদের সবগুলো সেকশনের জিপিএ সমান। এটা আমার একটা হাইপোথিসিস। এখন তার আগে যদি আমি বলি যে না ওই সেকশন ভালো ওই সেকশন খারাপ, তাহলে আমার এখানে অ্যানালাইজ করার দরকার নাই। এই জন্য আমাকে পার্টিকুলার একটা নিউট্রাল জিনিস ধরে নিতে হবে। হাইপোথিসিস মানে কল্পনা করা, কেমন যে কোনো একটা বিষয়ে কল্পনা করা। ধরো তুমি থিসিস করার আগে, রিসার্চ করার আগে কোনো একটা বিষয় নিয়ে তুমি কল্পনা করছো আমার রেজাল্টটা এরকম হইতে পারে। এরপর তুমি পরবর্তীতে কি করলা, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এটাকে আই স্কোয়ার, টি টেস্ট, এফ টেস্ট এবং নর্মাল টেস্ট, এই টেস্ট গুলোর প্রতিটার পার্টিকুলার সূত্র আছে। তাহলে ফর্মুলাতে দিয়ে তুমি যে রেজাল্টটা পাবা, সেই রেজাল্ট সম্পর্কে লাস্ট একটা কনক্লুশন ড্র করবা। সেটা, সেটার ভিত্তিতে তুমি ইন্টারপ্রিটেশন করবা। তাহলে হাইপোথিসিস মানে এনি স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পপুলেশন ইজ কল হাইপোথিসিস। ঠিক আছে? যেমন তুমি একটা হাইপোথিসিস করতে পারো, সামনে তুমি এক্সাম দিবা, তুমি হাইপোথিসিস করছো আমি রেজাল্ট ভালো করব, এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। আচ্ছা, এটা একদম সিম্পল জিনিস, যে কোনো একটা বিষয় ইয়া করা। যেমন এখানে এক্সাম্পল দিছে, যে সমস্ত ছাত্ররা স্টুডেন্ট হু ব্রেক ফাস্ট উইল পারফর্ম বেটার অন স্টেট এক্সাম। আচ্ছা, যে সমস্ত ছাত্ররা সকালবেলায় নাস্তা করতে যায়, ওরা স্ট্যাটিস্টিক্স এক্সামে যারা নাস্তা করতে না যায় তাদের চেয়ে ভালো করে। ঠিক আছে? অনেকের তো সকালবেলা না খেয়ে যাওয়ার অভ্যাস, হয়তো অনেক সময় খারাপ লাগতে পারে। এটা একটা হাইপোথিসিস, এটা যে সত্য হবে এমন না, জাস্ট একটা হাইপোথিসিস করা। তাহলে হাইপোথিসিস দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। অনেক ধরনের আছে, নরমালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। দেখো, নাল হাইপোথিসিসকে আমরা H0 দ্বারা ডিনোটেড করি, আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা HA দ্বারা ডিনোটেড করি। তোমরা আবারও একটু খেয়াল করো, নাল হাইপোথিসিসকে আমরা H0 দ্বারা ডিনোটেড করি, অল্টারনেটিভ হাইপোথিসিসকে এটা 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 কাটা যাবে, HA অথবা H0 অথবা H1 দ্বারা ডিনোটেড করি। আমি তোমাদেরকে প্রয়োজন আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আমরা কি কি হাইপোথিসিস ধরতে পারি। দেখো, যেমন নাল হাইপোথিসিস হচ্ছে যে দা হাইপোথিসিস হুইচ আর গোইং টু টেস্ট ফর, এটা ফর the hypothesis which are going to test for possible rejection under the assumption that it is assumed to be true. This is the null hypothesis. যে হাইপোথিসিসটাকে আমি সত্য ধরে, সত্য বলে সামনের দিকে আগাবো, সেটা হবে নাল হাইপোথিসিস। যে হাইপোথিসিসকে আমি সত্য বলে সামনের দিকে আগাবো, সেটার নাম হবে নাল হাইপোথিসিস। এবং নাল হাইপোথিসিসের বিকল্প যে হাইপোথিসিসটা থাকবে, সেটার নাম হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি আবারও বলতেছি, যে হাইপোথিসিসটাকে সত্য ধরে আমি সামনের দিকে আগাবো, সেটার নাম হচ্ছে নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিসের বিকল্প যেটা থাকবে, সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। আচ্ছা, আমি আবারও একটু লিখতেছি, দেখো। ধরো আমি তোমাদের বললাম যে তোমাদের 9টা সেকশনের জিপি এর সাথে তুলনা করব, তখন আমি নাল হাইপোথিসিস লিখবো H0 ইকুয়াল টু, দেখো, H0 ইকুয়াল টু মিউ 3am, মানে এ সেকশনের জিপিএ সমান ইকুয়াল টু মিউ, মিউ মানে মিন, কিন্তু আগে বলছিলাম মিউ 3bm সমান, এভাবে আমি ডট ডট দিয়ে সমান মিউ 3gm পর্যন্ত যাব। বলবো আমি আমি হাইপোথিসিস দিলাম আমাদের সবগুলো সেকশনের স্টুডেন্টের জিপিএ সমান। এখন আমি এরপর পরীক্ষা নিরীক্ষা করব, মিন বের করব, প্রতিটা সেকশনের পার্টিকুলার মিন বের করব, মিনের ডিফারেন্স বের করব, এফ টেস্ট করব, লাস্টে দেখবো যে না, সমান না। ঠিক আছে? এরপরে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, হচ্ছে উল্টাটা, সমান নয়। অল্টারনেটিভকে আমরা H1 অথবা HA বলতে পারি। যেমন আমি বললাম যে এখানে সমান নয়, এটা একটা আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। আচ্ছা, আমরা রিসার্চ পেপারে কিভাবে হাইপোথিসিস ধরি তার একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দেখাই। রিসার্চ পেপারে আমি তোমাদের পাবলিশড রিসার্চ পেপারও দেখাইতে পারি, আনপাবলিশড রিসার্চ পেপারও তোমাদেরকে আমি দেখাইতে পারি। ধরো আমি একটা পাবলিশড আনপাবলিশড রিসার্চ পেপার দেখাই, যেহেতু আচ্ছা, আমরা কিভাবে একটা রিসার্চ পেপারে হাইপোথিসিস ধরি সেটা তোমাদেরকে দেখাই।
দেখো এটা একটা রিসার্চ পেপার, এটা কাজ চলমান, পাবলিশড গুলো তো আছে। দেখো এখানে কিভাবে হাইপোথিসিস গুলো ধরছে, দেখো এটা একটা লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে প্রিভিয়াস কাজগুলো কে কে করছে। দেখো আমাদের এখানে H1 মানে যদিও বা নাল হাইপোথিসিস বোঝাচ্ছে, ওরা একটু জিনিসটা ইয়ে করছে, আমি পরে এটা ঠিক করে দিব। H1 দেওয়া ঠিক করে H0 দিতে হবে। এটা বলতেছে a strong positive brand image in the banking industry positively influence customer loyalty। এই যে আমাদের ব্যাংকগুলোর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে এখন, বলা হচ্ছে গ্রাহকদের মধ্যে একটা পজিটিভ ইমেজ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রভাব পেলে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি কাস্টমারদের দায়বদ্ধতার মধ্যে একটা প্রভাব পেলে। ঠিক আছে, স্ট্রং পজিটিভ মানে ব্যাংকের একটা পজিটিভ ইমেজ ব্যাংকিং ইন্ডাস্ট্রির কাস্টমারদের যে লয়ালিটি তার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পেলে। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। এরপর আমি একটা জায়গায় অনেকগুলো হাইপোথিসিস ধরতে পারি, এই হাইপোথিসিসটা ধরতে কিন্তু এটার আলোকে ব্র্যান্ড ইমেজ এন্ড কাস্টমার লয়ালিটি। এরপরে পরেরটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ এন্ড ভ্যালু ক্রিয়েশন। এগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে, আমি শুধু হাইপোথিসিসটা বোঝাই। এখানেও সেম ভাবে, আচ্ছা এটা H0 মানে দিছে, এটা হচ্ছে 1 নম্বর হাইপোথিসিস, 2 নম্বর হাইপোথিসিস এটা বোঝাচ্ছে, কিন্তু এখানে উচিত ছিল একটা H01 লিখা। ঠিক আছে, এখানে উচিত হচ্ছে H01 এভাবে লিখা আর কি। আচ্ছা এটা এখনো কমপ্লিট হয় নাই, এই কারণে আমরা এখনো দেখি না, চেক করি না। H02 এখন একটা হাইপোথিসিস ধরছে, দেখো a positive impact in the banking industry positively influence customer participation and value co-creation। এটা একটা হাইপোথিসিস। তারপর এটার আলোকে একটা হাইপোথিসিস ধরছে। এখন এই হাইপোথিসিসটা কিভাবে ধরছে তার একটা যুক্তি দেখাইছে এই লেখাগুলা। দেখছো এটা একটা রিসার্চ পেপার, তার একটা যুক্তি দেখাইছে এই লেখাগুলো। এটাও একটা হাইপোথিসিস। দেখো এটাও একটা হাইপোথিসিস। দেখো এই হাইপোথিসিস গুলো এখন অ্যানালাইসিস গুলো আসবে, আমরা যে অ্যানালাইসিস গুলো করি এখন অ্যানালাইসিস গুলো আসবে। দেখো তাহলে আমরা এইভাবে আমরা অ্যানালাইসিস গুলো করি এবং হাইপোথিসিস গুলো ধরি। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আমার স্যার। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। দেখো যে কোনো রিসার্চ পেপারে এগুলো দরকার হয়, কেমন? আচ্ছা এরপরে হচ্ছে টাইপ 1 এরর, টাইপ 2 এরর। এটা সম্ভবত তোমাদের কম্পিউটার সায়েন্স আছে, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ নামেই আছে। টাইপ 1 এরর হচ্ছে রিসার্চ করার সময় যে ভুলগুলো হয় সেগুলোকে উল্লেখ করা আর কি। এরর মানে ভুল। আর টাইপ 1 এরর মানে হচ্ছে দা এরর অফ রিজেক্টিং নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আমি যেটা ধরছিলাম সেটা রিজেক্ট করব, যদি বা সেটা সত্য, কিন্তু আমি অল্টারনেটিভটাকে গ্রহণ করব। মানে আমি যে নাল হাইপোথিসিসটা ধরছি সেটাকে রিজেক্ট করে দিব। ওই যে প্রথমে ধরছিলাম μ3m = μ3bm, মনে করো সেটা আমি রিজেক্ট করে দিলাম ভুলবশত, কিন্তু আসলে এটা সত্য। দিস ইজ কল্ড দ্য টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর হচ্ছে উল্টা, দ্য এরর অফ অ্যাকসেপ্টিং নাল হাইপোথিসিস। যে নাল হাইপোথিসিসটা আমি ধরছি সেটা আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু এটা আসলে ভুল ছিল। দিস ইজ কল্ড দ্য টাইপ 2 এরর। আমি যদি দুইটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বলি, এরর মানে ভুল। ধরো তুমি যখন আহ, বিভিন্ন ক্লাসিফায়ার করতে যাবা, ক্লাসিফিকেশন করতে যাবা, অ্যালগোরিদম গুলো করতে যাবা, একটা ভুল অ্যালগোরিদমকে তুমি গ্রহণ করছো, একটা ভুল অ্যালগোরিদমকে তুমি গ্রহণ করছো, সেটা হবে টাইপ 2 এরর। আর একটা ভালো অ্যালগোরিদমকে তুমি রিজেক্ট করে দিছো, সেটা হবে টাইপ 1 এরর। ধরো আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিই। আমরা যখন একজন বিচারক বা জাজমেন্ট যখন বিচার করে, সে প্রথমে ধরে নিবে 2জন লোকের বিচার করবে। সে যদি প্রথমে এভাবে ধরে নেয় অমুক লোক হচ্ছে গিলটি, তাহলে তো তার বিচার করার দরকার নাই। তাকে প্রথমে নাল হাইপোথিসিস ধরতে হবে বোথ আর ইনোসেন্ট, বোথ আর ইনোসেন্ট, সে এভাবে ধরে নিবে। এরপরে সে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক করবে, শুনানি হবে, এবং লাস্টে সে বলবে না অমুক দোষী। ঠিক সেরকম, যেমন টাইপ 1 এরর মানে হচ্ছে একজন বিচারক একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিয়ে দিল। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা হচ্ছে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর হচ্ছে একজন দোষী ব্যক্তিকে সে রিলিজ দিয়ে দিল। দিস ইজ দ্য টাইপ 2 এরর। এখন কি কিছুটা বোঝা গেছে কিনা বলো তো? তোমরা যখন প্রবলেম গুলো হ্যাঁ। করো দেখা যায় যে তোমাদের ভুল একটা মেথডকে তুমি গ্রহণ করে ফেলছো আর কি। এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হবে টাইপ 1 এরর আর টাইপ 2 এরর। এরপর আসতেছে লেভেল অফ সিগনিফিকেন্ট। লেভেল অফ সিগনিফিকেন্ট আমরা আলফা দ্বারা ডিনোটেড করি। খেয়াল করো, দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ডিনোটেড বাই আলফা হবে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে, এখানে একটা প্রত্যেকে আলফা লিখে রাখবে। দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ডিনোটেড বাই আলফা ইজ কল্ড দ্য লেভেল অফ সিগনিফিকেন্ট। সিম্বলিক্যালি এগুলো লাগবে না, একটু দিলে হয়ে যাবে। মানে দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ডিনোটেড বাই আলফা ইজ কল্ড দ্য লেভেল অফ সিগনিফিকেন্ট। খেয়াল করো,
আমরা যে কোনো কাজ স্ট্যাটিস্টিক্যালি যখন করি, আমি আমি যদি বলি যে যে কোনো একটা কাজ আমার 95% কারেক্ট, 95% কারেক্ট, এর অর্থ হচ্ছে আমার কাজটা 5% ভুল আছে, 5% এরর আছে। এই 5% এররকে বলা আলফা সমান 5%। আচ্ছা, আমি আরেকটু বলি, লেভেল অফ সিগনিফিকেন্টকে আমরা আলফা দ্বারা ডিনোটেড করি। এই আলফা মানে হচ্ছে টাইপ 1 এরর আসার প্রবাবিলিটি, মানে টাইপ 1 এরর আসার প্রবাবিলিটিকে আমরা আলফা বলবো। আলফা সাধারণত আমরা 3 ধরনের করি। আলফা এর মান 10% হয়, আলফা এর মান 5% হয়, অথবা আলফা এর মান 1% হয়। কিন্তু বর্তমানে স্ট্যাটিস্টিক্সে অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো রিসার্চে আলফার মান 5% এবং 1% কনসিডার করে, বলে যে 10% মানে অনেক বেশি ভুল। আলফা এর মান 10% মানে হচ্ছে তুমি যে রিসার্চটা করছো, যে অ্যানালাইসিসটা করছো, সেটা 95% কারেক্ট। আলফা এর মান 5% মানে হচ্ছে, সরি, 90% কারেক্ট। আলফা এর মান 5% মানে হচ্ছে সেটা 95% কারেক্ট, 5% রং। আর আলফা এর মান 1% মানে হচ্ছে 99% কারেক্ট। ঠিক আছে? তাহলে আলফা কি বোঝাবে? সাইজ অফ দা টেস্ট বোঝাবে। ইট ইজ অলসো নোন এজ সাইজ অফ টেস্ট। তাহলে আমরা কি বুঝলাম? আলফা সমান কয় পার্সেন্ট হয়? 5% হয়, অথবা কয় পার্সেন্ট হয় বলতো? 10%। 5% হয় অথবা 1% হয়। আলফার মান 5% হওয়া মানে হচ্ছে তোমার তোমার রেজাল্টে 95% কারেক্ট আছে। ধরো তুমি এক্সাম দিছো, এক্সাম দেওয়ার পর তুমি দেখতেছো না তুমি 3.95 পাইছো, এর অর্থ হচ্ছে তুমি তোমার প্রস্তুতিতে 5% ঘাটতি আছে। আর যদি তুমি বলো যে না আমি জিপিএ 4 পাইছি, তাহলে তোমার প্রস্তুতিতে ঘাটতি নাই। ঠিক আছে? অথবা তুমি সবগুলো সাবজেক্টে যদি 100 পেয়ে পেয়ে থাকো, তখন ঘাটতি নাই বলতে পারি। এখন তো 80 পাওয়া 99 পাওয়া এক কথা হয়ে গেল, বাস্তবে তো এটা থাকা উচিত না। 99 আর 80 তো এক হইতে পারে না। নলেজের এত ডিফারেন্স কেমন হয়? ঠিক আছে? ধরো একজন স্টুডেন্ট 80 পেয়ে প্লাস পাইছে, আর একজন 99 পেয়ে প্লাস পাইছে, তাহলে নলেজের তো বিশাল গ্যাপ, এটা প্রায় 2টা কোশ্চেনের গ্যাপ হয়ে যায়। তাহলে ঠিক আছে, এখন তোমাদের যেটা আছে সেটা তো মানতে হবে, স্বাভাবিক। এরপর হচ্ছে ফি ভ্যালু। সবাই ফি ভ্যালুর ডেফিনেশনটা লেখো। দেখো, ফি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল, সবাই খাতায় লেখো। ফি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা। তাহলে কি বলছি বলতো? ফি ভ্যালু ইজ দ্য লিস্ট, LEAST, লিস্ট, LIST না, LEAST। ফি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা। আমি আবার বলতেছি, ফি ভ্যালু ইজ দ্য লিস্ট, LEST, লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা। সবাই লিখতেছ? এই সংজ্ঞাটা একটু কঠিন ফি ভ্যালুর। সবাই লেখো, ফি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা। আলফা এর সর্বনিম্ন মান। লেখো ফর হুইচ, লেখো ফর হুইচ। কি লিখছো বলো তো? পি ভ্যালু ইজ, সবাই লিখতেছ? জি স্যার, লিখতেছি। পি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা ফর হুইচ উই ক্যান ফর হুইচ উই ক্যান রিজেক্ট, ফর হুইচ উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আবার বলছি, কি বলছি বলতো? পি ভ্যালু is the least possible values of alpha for which we can reject the null hypothesis. আচ্ছা, আমরা যদি আহ, একটু অনলাইনে যাই, তাহলে তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি একটু অনলাইন থেকে দেখাই, সরি, গুগল থেকে দেখাই। দেখো, আমরা গুগলে গিয়ে কি লিখলাম, ফি ভ্যালু এবং লেভেল অফ সিগনিফিকেন্স লিখলাম। এই যে দেখো, চলে আসছে লেভেল অফ সিগনিফিকেন্স এন্ড ফি ভ্যালু। আমরা কিছু ইমেজ দেখি এখান থেকে।
অনেকগুলো গ্রাফ ছিল, তোমাদের জন্য সুইটেবল একটা গ্রাফ খুঁজতেছি। আচ্ছা, এটা নিয়ে আমি, ঠিক আছে। গ্রাফ দেখা যায়? তোমরা গ্রাফ দেখতেছো? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দাঁড়াও, তোমাদের জন্য একটা সুইটেবল গ্রাফ খুঁজতেছি। আচ্ছা, আমরা এখান থেকে দেখে ফেলি, দেখো, খেয়াল করো। তার সাথে আঁকলে তো এতক্ষণ লাগতো না আমার, নিজে আঁকলে এতক্ষণ লাগতো না। আচ্ছা, আমি এঁকে দিই, সরাসরি এঁকে দিই। খেয়াল করো, আমরা একটা গ্রাফ আঁকতেছি, কিরকম দেখো। আমি তোমাদেরকে ফি ভ্যালু এবং লেভেল অফ সিগনিফিকেন্স জিনিসটা বোঝার জন্য একটা গ্রাফে নিয়ে যাচ্ছি। আমাদের এই কার্ভটার নাম হচ্ছে নর্মাল কার্ভ। এই নর্মাল কার্ভের রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই কার্ভটার রেঞ্জ হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি, আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি। আচ্ছা, খেয়াল করো, এই কার্ভটার আমি দুইটা প্রান্ত ভাগ করলাম, এই প্রান্ত আর এই প্রান্ত। এই যে টোটাল যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, এই এরিয়াটাকে বলা হয়। আর এই দুটি এরিয়াটাকে বলা হয় ক্রিটিক্যাল রিজিয়ন। খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি আলফা এর মান 5% হলে তোমাদের কাজটা একুরেট হচ্ছে 95%। এর অর্থ হচ্ছে এই 95%টা থাকবে এই ঘরগুলোতে, এই ঘরগুলোতে থাকবে 95%। 95% কে স্ট্যাটিস্টিকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল মানে আস্থার সহগ। তাহলে আমার কাজটা হচ্ছে 95% ঠিক। আচ্ছা, 95% যদি ঠিক থাকে তাহলে আলফা এর মান কত হবে বলো তো? যদি 95% ঠিক থাকে তাহলে আলফা এর মান কত হবে? 5% না স্যার? 5% হবে। শোনো, এই 5% কে আবার দুই ভাগে ভাগ করা, আলফা সমান 5%। তাহলে 5% কে আমরা দুই ভাগে ভাগ করবো, কত হবে দুই ভাগে ভাগ করলে? 2.5% স্যার। আড়াই আড়াই না? জি স্যার। তাহলে এই এরিয়াটা হচ্ছে 95%। এটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল, আস্থার সহগ। মানে কনফিডেন্সের সহিত আমি এই কাজটা করছি। তাহলে আলফাকে যদি আমি দুই ভাগ করি, এই দুই ভাগ থাকবে এই পাশে, ঠিক আছে, আলফা/2। ঠিক আছে, এটা হবে 2.5%, এই পাশে থাকবে। আর 2.5% এই পাশে থাকবে। এর অর্থ হচ্ছে তুমি যে রেজাল্টটা পাইছো তার মধ্যে 95% ঠিক, আর ক্রিটিক্যাল ভ্যালু যেগুলো ভেজাল ভ্যালু, উল্টাপাল্টা ভ্যালু, সেগুলো এই এরিয়াটাতে থাকবে। তাহলে তোমার ফি ভ্যালু হচ্ছে এই এরিয়া গুলা। ফি ভ্যালু হচ্ছে, সরি, আলফা এর মান হচ্ছে এখানে সবগুলাই আলফা এর মান, আর এখানেও সবগুলো আলফা এর মান। এখন এখন তাহলে ফি ভ্যালু কি বলা হচ্ছে? ফি ভ্যালু ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালুস অফ আলফা। আলফা এর সর্বনিম্ন মান, যেখানে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করি। তাহলে আমাদের এই এরিয়াটাকে আমরা নাল হাইপোথিসিস যেটা ধরছিলাম সেটাকে অ্যাকসেপ্ট করব, আর এই প্রান্তের এরিয়া গুলোকে, আমরা টেইল এরিয়া গুলোতে আমরা রিজেক্ট করব। তাহলে ফি ভ্যালু শুরু হবে মূলত এই বাউন্ডারি থেকে, এখান থেকে শুরু হবে, সর্বনিম্ন মান থেকে এখানে ফি ভ্যালু হবে। এখন ধরো আমার ফি ভ্যালুর মান পাইছি 0.02, এটা হয়তো মাঝখানেও বসতে পারে। আবার 0.03, এটা এদিকেও বসতে পারে। বুঝতে পারছো? মনে রাখতে হবে ফি ভ্যালু মানে প্রবাবিলিটি ভ্যালু। ফি ভ্যালু মানে কি ভ্যালু বলো? প্রবাবিলিটি ভ্যালু। প্রবাবিলিটি ভ্যালু আর কি। আচ্ছা, ফি ভ্যালুটা আমরা রেজাল্টের সাথে পেয়ে যাই, এটা ক্যালকুলেটর তোমাদের কম্পিউটার সরাসরি দিয়ে দেয়। আমার কথা বুঝতেছো? জি যেমন আমি যে তোমাদেরকে একটু আগে রিসার্চ পেপারটা দেখাইছি, সেখানে তোমাদের ফি ভ্যালু তোমরা ইজিলি বুঝতে পারবা দেখলে। আমি তোমাদেরকে একটুখানি দেখাই, সরি, ফি ভ্যালু দেখবা তোমরা। দেখো, পি ভ্যালু দেখছো এখানে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, সরাসরি পি ভ্যালু দেখো, এটা ক্যালকুলেটর থেকে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা যে রিগ্রেশন করছি না, হ্যালো, জি স্যার, পড়ছি। এটা রিগ্রেশনের কাজ করছি। ঠিক আছে, আমরা যে রিগ্রেশন করছি, কোরিলেশন করছি, এগুলোর কাজ করছি এখানে। ঠিক আছে, কোরিলেশন দেখো, এটা একটা কোরিলেশন টেবল, এটা কোরিলেশন টেবল। ঠিক আছে, এগুলো কোরিলেশনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এগুলো সবই ইউজ আছে, কথা হচ্ছে তোমাদেরকে একটু পড়তে হবে আর কি, তোমরা না পড়লে ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে পি ভ্যালু,
লেভেল অফ সিগনিফিকেন্ট, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এই সম্পর্কে বললাম। আচ্ছা, এরপরে তোমরা দেখো আজকে আমাদের আরেকটা টপিক হচ্ছে কমনলি ইউজ টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে তোমরা যে নাল হাইপোথিসিস গুলো ধরবা সেগুলো টেস্ট করার জন্য কিছু টেস্ট স্ট্যাটিস্টিক্স আছে। এক নম্বর হচ্ছে জেড টেস্ট বা নরমাল টেস্ট। এখানে হচ্ছে এটা সাধারণত লার্জ স্যাম্পলের জন্য হয়, মানে যখন তোমার দেখা যায় যে তোমার স্যাম্পল সাইজ অনেক বেশি বড় হয়ে যায় তখন এটা নরমাল টেস্ট হয়। এরপর হচ্ছে টি টেস্ট। টি টেস্টটা সাধারণত স্মল স্যাম্পলের জন্য হয়। এখন তোমাদের এখানে লেখা আছে কোন স্যাম্পলের জন্য কখন কি টেস্ট হবে, এখানে লেখা লেখা আছে। এরপর হচ্ছে টি টেস্ট, এরপর হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট। এখন তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে প্রশ্নটা, রাইট ডাউন দ্য কমনলি ইউজ টেস্ট স্ট্যাটিস্টিক। তখন তুমি লিখবা নরমাল টেস্ট বা জেড টেস্ট, টি টেস্ট শুধু নামগুলো লিখবা, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট। এরপরে তোমাদের বলতে পারে কাই স্কোয়ার টেস্টের অ্যাপ্লিকেশনটা লিখো অথবা এফ টেস্টের অ্যাপ্লিকেশনটা লিখো। তোমরা শুধু এই দুইটা অ্যাপ্লিকেশন শিখবা, সবাই একটু লিখে রাখো, অ্যাপ্লিকেশন অফ কাই স্কোয়ার টেস্ট এবং অ্যাপ্লিকেশন অফ এফ টেস্ট। খেয়াল করো, সবাই লিখো অ্যাপ্লিকেশন অফ কাই স্কোয়ার টেস্ট এবং অ্যাপ্লিকেশন অফ এফ টেস্ট। আচ্ছা, আমি তোমাদেরকে নর্মালি একটু বলি, কাই স্কোয়ার টেস্ট হচ্ছে অ্যাসোসিয়েশনটা দেখার জন্য, দুইটা দুইটা জিনিসের মধ্যে কি রকম একটা সম্পর্ক আছে, অথবা ইন্ডিপেন্ডেন্ট দেখার জন্য, একটা আরেকটা থেকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো বোঝার জন্য সাধারণত কাই স্কোয়ার করা হয়। যেমন স্মোকিং এর সাথে ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে কিনা, এটা আমরা কাই স্কোয়ারের সাথে দেখবো, নাকি স্মোকিং ক্যান্সার থেকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট, এগুলো আমরা সাধারণত কাই স্কোয়ার থেকে দেখি। আর অ্যাপ টেস্ট হচ্ছে অনেকগুলো পার্টিকুলার বিষয়ের মধ্যে যদি আমি একটা তুলনা করি, ধরো এসএসসি রেজাল্ট বের হয়েছে, আমি দেখলাম যে কোন স্কুল ভালো করছে, আমি যদি দুইটা স্কুলের মধ্যে তুলনা করি আমার হবে টি টেস্ট। আর যদি আমি অনেকগুলো পার্টিকুলার স্কুলের মধ্যে তুলনা করি আমার হবে এফ টেস্ট। এই জন্য বলা হচ্ছে সেভারেল পপুলেশন, অনেকগুলো পপুলেশন, পপুলেশন মানে স্কুলগুলো আর কি। ধরো যেমন তোমাদেরকে শুরুতেই বলছি, তোমাদের যে 8টা সেকশন 9টা সেকশনের মধ্যে আমি জিপিএ তুলনা করব, এটা এফ টেস্টে চলে যাবে। আমার কথা কিছুটা বোঝা যাচ্ছে কিনা? বোঝা হ্যালো, যাচ্ছে। জি স্যার। এগুলো একটু অন্যরকম পড়াশোনা, তোমাদেরকে একটু বুঝতে হবে আর কি। বুঝতে হবে বলতে এই পরীক্ষার জন্য দুই একটা জিনিস পড়বা, একটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, একটা এফ টেস্ট, বাকিগুলো তুমি যখন রিসার্চ করবে এগুলো জেনে যাবা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই রিলেটেড একটা ম্যাথ দেখাচ্ছি। ম্যাথটা একটু দেখো সবাই, খেয়াল করো। তোমরা কি লিখছো এটা সবাই, এই ম্যাথটা? জি স্যার, লিখছি স্যার। সবাই আজকে যেটা আমি গ্রুপে ম্যাথ দিছি সেটা কি লিখছো? জি স্যার, সবাই লিখছি। কি লিখছো? আচ্ছা, লিখলে হবে, ঠিক আছে। দাঁড়া আমি একটু ওপেন করি। এটা করলে আরেকটা চলে আসতেছে কেন, একটা করলে আরেকটা চলে আসতেছে? না, আমি তোমাদের গ্রুপে যেটা দিছি সেটা তো আসতেছে না। গ্রুপে কোনটা দিছি দেখি। ওইটার আগে স্যার চ্যাপ্টার 8 লেখা আছে। হ্যাঁ, চ্যাপ্টার 8 তো চ্যাপ্টার 8 ঠিক ম্যাথ আছে। লেখা স্যার। হ্যাঁ, ম্যাথ লেখা চ্যাপ্টার 8 কিন্তু, ও ম্যাথ লেখা। আচ্ছা, ম্যাথ লেখা তো এই জন্য প্রবলেম 8 ম্যাথ, এই যে 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 চ্যাপ্টার এই 8 যে ম্যাথ, এটা, এই হ্যাঁ। জন্য এটা সিকোয়েন্স নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, আমি যে ম্যাথটা দিছি এটা একদম ইজি, এটা কঠিন কোনো কিছু ম্যাথ নয়। এটা দেখো, এখানে বলা হচ্ছে 200 জন ইঞ্জিনিয়ারের একটা ডাটা নিছে, তারা পড়াশোনার পরে তাদের জব স্যাটিসফ্যাকশনটা কিরকম, রেজাল্টের সাথে তাদের জব স্যাটিসফ্যাকশনের মিল আছে কিনা। দেখো, এটা অ্যাসোসিয়েশন আর কি, এটা কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে করতে হবে। কেমনে? বলো যে যাদের রেজাল্ট স্টুডেন্ট লাইফে এক্সিলেন্ট ছিল তারা পরবর্তী জব স্যাটিসফ্যাকশন, জব লাইফে গিয়ে তারা খুশি কিনা। বলো যে তার মধ্যে 20 জন খুশি, 70 জন খুশি নয়। আবার যাদের রেজাল্ট গুড ছিল তাদের দেখা যাচ্ছে 45 জন খুশি, 65 খুশি নয়। তাহলে তোমাকে এর মধ্যে একটা অ্যাসোসিয়েশন বের করতে হবে। এখন দেখো এখানে বলছে টেস্ট এট 5% লেভেল অফ সিগনিফিকেন্ট। তাহলে 5% লেভেল যেটা বলছে এটা আলফা এর মান। কিসের মান বলো তো? সবাই বলো 5% লেভেলটা স্যার, কি? ওই যে আজকে বলছি একটু আগে, আলফা এর মান। Test at 5% level of significant whether there is any relationship between results and job satisfaction. এখন 5% লেভেলের আলফার একটা মান বের করতে হয়, সেটা আমি কিভাবে বের করতে হবে তোমাদেরকে দিব। এটা এখানে লিখে দিছি ডিরেক্টলি, কিন্তু তোমাদের এটা কিভাবে বের করতে হয় আমি তোমাদের জানাবো। আচ্ছা, যেহেতু এটা অ্যাসোসিয়েশন বের করব,
তাহলে এটা অবশ্যই কাই স্কোয়ারের ম্যাথ। কিসের ম্যাথ বলো তো? আর আমরা ম্যাথই করাচ্ছি কাই স্কোয়ারের, অন্য কোনো কিছু করাচ্ছি না। শুধু অ্যাপ্লিকেশন দুটো পড়বা, একটা কাই স্কোয়ার টেস্ট, একটা অ্যাপ টেস্ট। আচ্ছা, শুরুতে আমাদের একটা নাল হাইপোথিসিস ধরে নিতে হবে। এটা তোমার ইচ্ছা মতো হবো এরকম দিতে হবে এমন কোনো কথা নেই। তবে নাল হাইপোথিসিসটা দিতে হবে একটু নিউট্রাল টাইপের, ঠিক আছে, নিরপেক্ষ টাইপের আর কি, কোনো ধরনের বাইসড না করে। আমি বললাম যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশনের সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নাই। আবার অল্টারনেটিভ হাইপোথিসিস বললাম দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। অল্টারনেটিভ হচ্ছে যেটা ধরবা তার বিকল্পটা। সবাই একটু এই সূত্রটা লিখে নাও, কাই স্কোয়ার টেস্টের সূত্রটা লিখে নাও। কাই স্কোয়ার ইকুয়াল টু এই সূত্রটা লিখে নাও সবাই। আমি আবারও বলতেছি, সবাই খাতার মধ্যে এই সূত্রটা লিখে নাও। লেখো কাই স্কোয়ার ইকুয়াল টু, লেখো কাই স্কোয়ার ইকুয়াল টু সামেশন, সবাই সামেশন দিয়ে লিখো, সামেশন ও আই জে, এই যে দেখে দেখে লিখো, ও আই জে মাইনাস ই আই জে হোল স্কোয়ার ডিভাইড বাই ই আই জে। আবারও লিখো সবাই, কাই স্কোয়ার ইকুয়াল টু ও আই জে মাইনাস ই আই জে হোল স্কোয়ার ডিভাইড বাই ই আই জে হোল স্কোয়ার। তোমাদের শোনো, এই ম্যাথটা তোমাদের 7 সেমিস্টারে গিয়েও করতে হবে, সো এখন বুঝে নাও। তাহলে আমরা আবারও বলছি, কাই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও আই জে মাইনাস ই আই জে হোল স্কোয়ার ডিভাইড বাই ই আই জে। সবাই লেখো ও আই জে ইকুয়াল টু হচ্ছে অবজার্ভ ভ্যালু, সবাই লিখে ফেলো। ও আই জে ইকুয়াল টু অবজার্ভ ভ্যালু, ও বি এস ই আর বি ই ডি, অবজার্ভ ভ্যালু। ও আই জে ইকুয়াল টু অবজার্ভ ভ্যালু। আর ই আই জে ইকুয়াল টু হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, সবাই লিখো। তাহলে ও আই জে ইকুয়াল টু অবজার্ভ ভ্যালু আর ই আই জে ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু। এখন আমাকে শুরুতে চিনতে হবে হোয়াট ইজ অবজার্ভ ভ্যালু এন্ড হোয়াট ইজ এক্সপেক্টেড ভ্যালু। দেখো টেবিলে কিন্তু ও ওয়ান ওয়ান ও ওয়ান টু এগুলো দেওয়া থাকবে না, তোমাদের পরীক্ষায় ও 11 ও 12 ও 22 এগুলো দেওয়া থাকবে না। তাহলে টেবলের ভিতর যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু, আর আমরা ক্যালকুলেশন করে যেগুলো বের করব সেগুলো হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। কি বলছে আবার বলো তো, সবাই বলো কি বলছি। স্যার যেগুলো দেওয়া থাকবে ওগুলো স্যার এক্সপেক্টেড ভ্যালু, আর না, টেবলে যেগুলো দেওয়া থাকবে সেগুলো অবজার্ভ ভ্যালু, এই যে ও দিছি তো, ও observed মানে value. অবজার্ভ। আর যেগুলো বের করতে হবে সেগুলো কি ভ্যালু? এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এখানে আমি ও 11 কেন লিখছি? ধরো এগুলো দরকার নাই, আমার শুধু এই দুইটা রো দুইটা কলামে যাচ্ছি। আমার হচ্ছে এই দুইটা রো আর দুইটা কলাম, এই দুইটা কলাম ম্যাট্রিক্সের মতো আর কি। ম্যাট্রিক্সে এটার নাম কি, এই জায়গাটার নাম কি বলতো? 1 নম্বর রো 1 নম্বর কলাম না? এটা কি 1 নম্বর রো 1 1 sir. 1 নম্বর কি জি স্যার, এক কলাম? নম্বর ও 1 নম্বর কলাম। আর এটার নাম কি? 1 নম্বর রো 2 নম্বর 2 2 নম্বর number কলাম। column. আর এটা উল্টাই দিবা, করসপন্ডিং, ঠিক আছে, স্কিউ করো, সিমেট্রিক করবা আর কি। এটার নাম কি? 2 নম্বর রো, বলো। 1 নম্বর কলাম। 1 নম্বর কলাম। আর এটা কি 2 নম্বর রো 2 2 নম্বর নম্বর কলাম। কলাম। তাহলে এগুলোকে বলো ডায়াগোনাল এলিমেন্ট, এগুলো হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে দেখো আমার ম্যাট্রিক্স এর মতো এই জিনিসটা আমি এভাবে লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি ও এর ভ্যালু গুলো তো পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা, এই সূত্রটাকে আমরা একটু এক্সপান্ড করি। এই সূত্রটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি দাঁড়ায় বলো তো, তোমরা একটু বলো তো, বলো ও ওয়ান ওয়ান, সবাই বলো ও 1 ও 1। ওয়ান। আচ্ছা, এটা এটা মুছে দিই, দাঁড়াও, এখানে লিখি। এই সূত্রটাকে যদি আমরা এক্সপান্ড করি কি দাঁড়াচ্ছে বলো? ও 1 1 ও ওয়ান ওয়ান, প্লাস হ্যাঁ, মাইনাস ই ওয়ান ওয়ান হোল স্কোয়ার। বলো ও ওয়ান ওয়ান মাইনাস ই ওয়ান ওয়ান কি হোল স্কয়ার। ডিভাইডেড বাই ই ওয়ান ওয়ান, ডিভাইড বাই কি ই ওয়ান ওয়ান। 1 1 এরপরে প্লাস সামেশনের জন্য প্লাস দিব। এবার কার্ডটা লিখবো বলো তো, ও 1 2 ও ওয়ান টু। এরপরে কার্ডটা লিখবো ই 1 2। না, ঠিক আছে, ও ওয়ান টু শেষ হলে ও টু ওয়ান লিখবো। ও কি লিখবো? টু ওয়ান। 2 1 আবার ও টু ওয়ান শেষ হলে ও টু টু লিখবো, মানে এটার জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার যোগ করে লিখবো। আমার কথাটা বুঝতেছো? যেটা আমরা এখানে দেখাইছি, দেখো 4 বার লিখছি সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ স্যার এখন আমি যেহেতু, হ্যাঁ রো বলো। বরাবর লিখে আসবো না স্যার, রো বরাবর। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে আমি লিখছি অবজার্ভ ভ্যালু পেয়ে গেছি, আমি এখন আমার দরকার এক্সপেক্টেড ভ্যালু, এই ভ্যালু গুলো আমার দরকার।
এখন দেখো E11 কিভাবে বের করবো দেখো। E11 E11 মানে হচ্ছে 1 নাম্বার রো। E1 মানে হচ্ছে 1 নাম্বার রো ইন্টু 1 নাম্বার কলাম ডিভাইড বাই এন, ডিভাইড বাই কি এন এন। আবার E12 বলো, E12 কি হবে আর টু ইন্টু বলো। না আর টু না, R1 আর ওয়ান 1 নাম্বার ইন্টু রো, C2 R1 ইন্টু C2 ডিভাইড বাই কি এন এন। এরপরে E21 কি হবে আর টু ইন্টু R2। C1 হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমি এন কোথায় পাবো আর কোথায় পাবো, C1 কোথায় পাবো। আচ্ছা তোমার পরীক্ষায় শুধু এগুলো দেয়া থাকবে, এক্সামে শুধু এগুলো দেয়া থাকবে। তাহলে তুমি রো টোটাল করবা, এই দুটাকে যোগ করে এখানে বসাবা। ঠিক আছে, এটার নাম হচ্ছে R1, R1 এটার স্যার নাম কি R1। তাহলে এই দুটাকে যোগ করে R2 বসালে এটার নাম কি। পরীক্ষায় তো আর টোটাল দেয়া থাকবে না, টোটাল তোমাকে বের করতে হবে। আচ্ছা এই দুটাকে যোগ করে C1 বসালে কি হবে C1। C2 এটার নাম কি আর এটা হচ্ছে গ্রান্ড টোটাল ক্যাপিটাল এন, এটার নাম কি টোটাল গ্রান্ড টোটাল ক্যাপিটাল ক্যাপিটাল এন। এখন তোমরা E11টা বুঝছো কিনা দেখো তো। এটা হচ্ছে R1, R1 এটা কি R1 ইন্টু কি C1 C1 ডিভাইড বাই এন, এন মানে আমাদের 200, এন মানে কত। 200 আচ্ছা এটা বলো তো তাহলে, এটা কি R1 R1 C2 ইন্টু কি সি টু কত 135 না। জি স্যার হ্যাঁ C2 ডিভাইড বাই এন। আচ্ছা এইভাবে কি পারবা কিনা বলো তো সবাই। পারবো স্যার ইনশাল্লাহ তাহলে আমরা এখান থেকে E1 E12 E21 E22 মানগুলো বের করলাম। তাহলে এই মানগুলো আবার সূত্রে বসাই দিলাম। যেমন এখান থেকে এটা 11 মাইনাস এটা ডিভাইড হোল স্কয়ার ডিভাইড বাই এটা। আবার দেখো এখান থেকে আমরা O12 নিলাম, E12 নিলাম, হোল স্কয়ার করলাম। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পাইলাম বলো তো, কাই স্কয়ারের মান কি পাইলাম বলো। স্যার কে স্কেয়ার মান পাচ্ছি 3.84 আচ্ছা এখন এই কাই স্কয়ার পর্যন্ত আমি তোমাদের কাই স্কয়ারের মান পাইছি হচ্ছে 9.84। 9.24 9.24 আচ্ছা 9.24। শোনো আমি আবার একটু বোঝাই। ধরো তোমাদের পরীক্ষায় ডাটা দেয়া থাকবে, একটা রো একটা কলাম, এখানে 2টা রো 2টা কলামও হইতে পারে, 3টা রো 3টা কলামও হইতে পারে। প্রথমে তোমরা রো এর টোটাল বের করবা, রো এর টোটাল, তা কলামের টোটাল বের করবা। টেবলের ভিতর যে মানগুলো আছে সেগুলো অবজার্ভ ভ্যালু, আর টেবল থেকে হিসাব করে যে মানটা বের করতে হয় সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। কি ভ্যালু এক্সপেক্টেড তাহলে এক্সপেক্টেড ভ্যালু এমন অবজার্ভ ভ্যালু যখন আমাদের কাই স্কয়ারের সূত্রটা বসাই দিবা তখন আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালু। কি ভ্যালু বলো তো। ক্যালকুলেটেড ভ্যালু তাহলে আমাদেরকে এটা শুধু কাই স্কয়ার না, এটা কি ভ্যালু বলো। ক্যাল 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 মানে ক্যালকুলেটেড, কি ক্যাল মানে কি ক্যালকুলেটেড ক্যালকুলেট। তাহলে কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা কত পাইলাম বলো, 24 9.24 কত পাইছি। 9.24 এখন কাই স্কয়ারের একটা টেবুলেটেড ভ্যালু বের করতে হবে। কাই স্কয়ারে কি বের করবো, ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালু। টেবুলেটেড মানে টেবলে পাওয়া যাবে। আচ্ছা কাই স্কয়ারে যখন টেবুলেটেড ভ্যালু বের করব তখন আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। কি কি বলছি বলতো। লেভেল অফ সিগনিফিকেন্স ডিক্রিজ অফ আর আছে প্রশ্ন দিয়ে আসেন না, কত পার্সেন্ট 5% লেভেল অফ সিগনিফিকেন্স 5% দেওয়া থাকতে পারে, 1% দেওয়া থাকতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু প্রশ্ন দিয়ে আছে সেটা 5%। এটা যদি পরীক্ষায় 1% দেওয়া থাকে তাহলে 1% দেখতে হবে। তাহলে কাই স্কয়ারের টেবুলেটেড ভ্যালুটা তোমাকে বের করতে হবে টেবল থেকে। সেটা কিভাবে বের করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি। সেটা বের করার সময় তোমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। আপাতত তোমরা ধরে নাও যে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। আমি আবারও বলতেছি, আপাতত ধরে নাও এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, কিন্তু সেই 1টা কিভাবে আসলে আমি একটু পরে বোঝাই। আচ্ছা তার আগে তোমাদেরকে আমি কাই স্কয়ারের টেবুলেটেড ভ্যালুটাই অনলাইন থেকে কিভাবে বের করতে হয়, গুগলে গিয়ে কিভাবে দেখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাই স্কয়ার টেবুলেটেড ভ্যালু, কাই স্কয়ার কি ভ্যালু টেবুলেটেড ভ্যালু। আচ্ছা কাই স্কয়ার টেবল দিলে চলে আসবে, টেবুলেটেড ভ্যালু দেওয়ার দরকার নেই। কাই স্কয়ার টেবল। আচ্ছা তোমরা কি দেখতেছো কাই স্কয়ার টেবল। দেখতেছি স্যার
হ্যাঁ ঠিক আছে, দেখি আমি দাঁড়া। আচ্ছা, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? স্যার 9.24 এটা। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কত? 1। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের 1, কেমন? আচ্ছা, কেন? আমি তোমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ আমি দেখাই। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো, এটা একটা কাই স্কোয়ার টেবল, কেমন? কি টেবল? তাই স্কেয়ার টেবল। কাই স্কোয়ার টেবল। আমি বলছি তোমাদের আলফা এর মান কত পার্সেন্ট? ডিএম মানে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিএম মানে কি? ডিগ্রিজ অফ ফ্রিডম। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত বলছি? 1 না? 1। জি স্যার। 1। আর আমাদের আলফা এর মান কত বলছি? 5%। জি স্যার। তাহলে 5% মানে কত? 0. 0.05। এই যে এটা এখানে দেওয়া আছে, দেখো। আলফার মান, ডিগ্রি অফ ফ্রিডম 1, আলফার মান 5%। 3 পয়েন্ট কত? 84। 3 পয়েন্ট কত? 3.84। 84। যেটা আমি এখানে লিখছি, এখানে লিখছি। এটা আমি তোমাদেরকে ইয়াতে বলে দিব, তোমাদেরকে প্রশ্নে লিখে দিব, উল্লেখ করে দিব। 3.84, দেখো এটা আমরা কিভাবে বের করছি। আচ্ছা, এটা যদি আমাদের 1% হইতো, তখন আমরা কি পাইতাম একটু দেখি। ঠিক আছে, এটা তো আর দেখা যাচ্ছে না। দেখো, আলফার মান যদি 1%, 1% মান 0.01, ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তাহলে কত হইতো? 6 পয়েন্ট কত? 6.635। 6.635। তোমরা এগুলা পাবা যে কোনো টেবল থেকে, তুমি এটা খুঁজলে পেয়ে যাবা। ঠিক আছে, একটা যে কোনো কাই স্কোয়ার টেবল, এটা তোমাদের অনলাইনে দেওয়া থাকবে, অথবা তোমাদের যে বইটা আমি রেফারেন্স দিয়েছি, ওই বইয়ের লাস্টের পেজে দেওয়া আছে। ঠিক আছে, যে বই তোমাদেরকে রেফারেন্স দিছি, ওই বইগুলোর লাস্টের পেজে ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে, কেমন? ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। এখানে টেবলটা আসতেছে না কেন? দেরি করতেছে। দাঁড়া, আর একটা টেবল দেখো। এগুলো একই, সবগুলো টেবল একই রকম। আচ্ছা, এটা দেখো, যেমন দেখো, এটা দেখো, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম লিখে দিচ্ছে। এক ডিগ্রিজ অফ ফ্রিডমে সিগনিফিকেন্ট লেভেল দেখছো? আলফার সিগনিফিকেন্ট লেভেলে কত পার্সেন্ট? 3.84। ঠিক আছে, দেখছো? জি আর স্যার। 1% 6.635। তাহলে আমরা কি বুঝলাম বলো? আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম টেবুলেটেড ভ্যালু থেকে যেটা পাইছি সেটা 3.84, আর আমরা যেটা হিসাব করে পাইছি সেটা কত? বলো তো। 9.24। আচ্ছা, কোনটা টেবুলেটেড ভ্যালু সে বড়? কাই স্কোয়ারের যেটা তুমি হিসাব করে পাইছো, সেটা যদি টেবলের মানের চেয়ে বড় হয়, তাহলে তুমি যে নাল হাইপোথিসিসটা আগে ধরছিলে সেটা রিজেক্টেড। সেটা কি? রিজেক্টেড। আর যদি ছোট হয়, অ্যাকসেপ্টেড। ছোট হয় কি? অ্যাকসেপ্টেড। দেখি আমি এখানে কি লিখছি, দেখো তো। রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মিন্স কি? তার মিন্স কি? জব স্যাটিসফ্যাকশনের সাথে রেজাল্টের সম্পর্ক আছে। দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। মানে আমি, যেহেতু আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিছি, এই যে ধরছিলাম এটা রিজেক্ট করে দিছি, তাহলে আমার সত্য হচ্ছে নিষেধটা। দ্যাট ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্ট এন্ড জব স্যাটিসফ্যাকশন। তোমাদের কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি আবারও বলতেছি, কাই স্কোয়ারে ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয়, টেবিলের ভ্যালু সেম, তাহলে তুমি জাল হাইপোথিসিস যেটা ধরছো সেটা রিজেক্টেড। জাস্ট কমেন্টে এই কথাটা লিখে দিবা। এখন বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি, সেটা আমি একটু বোঝাই, ভালো করে চেষ্টা করো। আমি তোমাদেরকে এখানে শুরুতে বলছি, এখানে 2টা রো 2টা কলাম আছে। তাহলে রো কয়টা বলো তো? দুইটা 2টা। 2টা রো। আর কলাম কয়টা? স্যার। 2টা। আচ্ছা, শোনো। ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার সূত্র হচ্ছে ডিএফ। ডিএফ মানে হচ্ছে R-1 C-1। কি বলছি বলো? R-1 সি মাইনাস ইন্টু ওয়ান C-1 ইন্টু কি? C-1। আবারও বলো। R-1 ইন্টু কি? C-1। তাহলে এখানে কত হবে? 1। 1 হবে। 2 - 1, 2 - 1 সমান 1। এই জন্য আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম 1 দেখছি। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা। যেহেতু তোমাদের এটা আমার ক্লাস শেষের দিকে, তোমাদের একটু স্বাধীনতার মাত্রা বাড়াই দিই, তোমাদের একটু খাওয়া দাওয়া করাই, অনলাইনে খাওয়া দাওয়া। ক্লাসে তো করাবো না, অনলাইনে। দেখো, আমি ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা বোঝাচ্ছি, তোমরা খেয়াল করিও। ধরো তোমাদের ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, 40 স্টুডেন্ট আছে। এখন আমি 40 স্টুডেন্টের জন্য 40টা বার্গার রাখলাম, চিকেন বার্গার। ভিতরে বার্গার আছে সুন্দর সুন্দর। স্যার আমরা এখন 70 জন স্যার। সত্যি খাচ্ছ? ভিতরে চিকেন আছে। 70 জন তোমরা? কয়জন?
জি স্যার 70 জন। স্যার আপনি আচ্ছা সহ এখানে 70 জন স্যার। ঠিক আছে, তাহলে 70টা নিলাম ধরো। এখন চিকেন বার্গার ভিতরে খুব মজার মজার চিকেন আছে, নিলাম। এখন আমি যখন বার্গার গুলো আনলাম, তোমাদের যে কোনো একজনকে ডাকলাম, সে কি করবে? 70টা বার্গার থেকে সে তার মনের মতো করে একটা বাছাই করে নিবে, যেহেতু ভিতরে চিকেন আছে ভালো। সে যেটা পছন্দ করে সেটা নিবে। এখন পরের যে জন আসলো, তার কিন্তু এক কমে গেল কিনা বলো? তার কিন্তু চয়েস একটা কমে গেছে কিনা? কমে গেছে স্যার স্যার। সিয়াররা একটা স্যার কমে লেগ পিস নিতে চাইবে। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা, স্বাধীনভাবে চয়েস করা। তার কিন্তু একটা কমে গেছে, 69। এভাবে এভাবে যাইতে যাইতে লাস্টে মনে করো 68, 68 নম্বর যিনি আসবে, তার অনেক কমে গেছে না? জি স্যার। স্যার ক্লাস থেকে কিন্তু একজন। এটা তো সত্য, সে দুইটা থেকে একটা চয়েস করতে পারবে, তাই না? জি স্যার। ধরো বার্গারের ভিতর চিকেন থাকুক আর না থাকুক, হাড্ডি উড্ডি যা আছে, দুইটা তো একটা চয়েস করতে পারবে, তাই না? জি স্যার। কিন্তু লাস্টের জন যিনি আসবে, সরি 69 নম্বর, এটা 70 নম্বর যিনি আসবে, উনি কি চয়েস করতে পারবে? নো স্যার। আগে বাধ্যতামূলক নিতে হবে না, যেটা আছে সেটা নেই। ইয়েস স্যার। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা কয়জনের পাই নাই? একজনে স্যার। এই জন্য তো এক দিয়ে দিছি, বুঝতেছো? জি স্যার আবার বুঝছো ডিগ্রিজ অফ ফ্রিডম কি, বুঝছো এবার? জি স্যার ঠিক বুঝতে আছে, পারছি। তোমরা ভালো করে এখন বার্গার খাও, আমি লেকচার শেষ করে দিই। স্যার স্যার কমেন্ট গুলো আচ্ছা, কি দেওয়া থাকবে স্যার, ওই যে এসজি। কমেন্ট তো তোমাকে লিখতে স্যার হবে লাস্টে, লাস্টে এটা লিখতে হবে স্যার এটা। এসজি। তাহলে এই ম্যাথটা আমি বলি, এই ম্যাথটা যদি তোমার এভাবে আসে পরীক্ষায়, তুমি প্রথমে কি করবে? এখানে টোটাল বের করে ফেলবে, রো টোটাল কলাম টোটাল করবে। আচ্ছা, প্রথমে একটা হাইপোথিসিস ধরবে, রো টোটাল কলাম টোটাল, কাই স্কয়ারের সূত্রটা বের করে E1 E2 এটা লিখবে। এরপরে তুমি জাস্ট একটা কমেন্ট করে দিবে, ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে রিজেক্ট, তার মিনস অল্টারনেটিভ হাইপোথিসিস সত্য। আর ক্যালকুলেটেড ভ্যালু যদি ছোট হয় অ্যাকসেপ্ট, তার মিনস যেটা ধরছি সেটা সত্য। এখন বলো, বাদ বাকি বলো। স্যার ওই যে হাইপোথিসিস স্যার এখানে নাল লিখছেন আর আরেকটা ওয়ান লিখছেন স্যার, এটা কি নাল আর কি ওয়ান হয় স্যার সবসময়? এও দিতে পারবা, H0 H অল্টারনেটিভ দিতে পারবা। নাল নাল হাইপোথিসিস, H0 মানে নাল, কেমন? আর জি H স্যার। মানে অল্টারনেটিভ, ঠিক আছে? অথবা H1 ও দেয়, কেউ কেউ H1 ও দেয়, ঠিক আছে? অল্টারনেটিভ হাইপোথিসিস আর কি। আচ্ছা, এটা তোমার মনের মতো। ধরো আমি বললাম যে ক্যান্সারের সাথে স্মোকিং এর সম্পর্ক আছে কিনা, তুমি বলবো যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ক্যান্সার এন্ড স্মোকিং, কারণ তোমাকে একটা নিউট্রাল ধরতে হবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের কালকে আমার জি সেকশনে ক্লাস টেস্ট হবে, আর সরি, আর একটা সি সেকশনে ক্লাস টেস্ট হবে পরের দিন। আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আসলে আজকে 6 তারিখ মনে করছিলাম। ঠিক আছে, আমার কাজটা যেটার জন্য আমি ছুটি নিয়েছিলাম ওটা আজকে নিয়ে ফেলছি। কালকে আমি ইউনিভার্সিটি যাব, সেক্ষেত্রে সি সেকশনের এক্সামটা পরের দিন নিব, যেহেতু ওদেরকে আগে বলি নাই। আর ওদের ক্লাস তোমরা চাইলে করতে পারো, সমস্যা নাই। আর জি সেকশনের এক্সামটা নিব। এরপরে মানডেতে যাদের ক্লাস টেস্ট আছে, যাদের এক্সাম আছে, তাদেরও ক্লাস টেস্ট নিব। সবাই যাদের ক্লাস টেস্টের ডেট দিই নাই, সবাই চ্যাপ্টার 6 এর ক্লাস টেস্টটা আগামী সপ্তাহে দিবে। মানে আগামী কালকে থেকে যাদের এক্সামের ডেট দিই নাই, সবাই চ্যাপ্টার 6 এর উপর ক্লাস টেস্ট দিবে। তবে এখানে ম্যাথ গুলো ভালো করে করবা, প্রিভিয়াস কোশ্চেনের ম্যাথ গুলো। স্যার স্যার আমাদের। ডিসক্রিটে, আমাদেরকে তো চ্যাপ্টার 7 দিছিলেন। আচ্ছা ওই সরি, তোমরা তো সোর্স করছো নিজেরা, তাই না? হ্যাঁ 3 CM স্যার, আপনাকে তো ওই দিনই বলছি। আমি বলছি যাদেরকে দিই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার আচ্ছা, আচ্ছা। আমাদের। এখন কারো স্যার কারো কোয়েরি কখন থাকলে স্যার? বলো, আর তোমাদের যদি বিস্তারিত আমি যেদিন ক্লাস শেষ করবো সেদিন ইনশাল্লাহ বলবো কি কি স্যার করতে আমার হবে একটা না। জিনিস জিজ্ঞেস করার ছিল স্যার। বলো বলো। স্যার আমাদের তো স্যার আচ্ছা, সোমবার। রেকর্ডিংটা বন্ধ করি, দাঁড়াও। সবাই রেকর্ডটা বন্ধ করো।